6 মাস পেরিয়ে গেছে। 6 মাসে এদেশে গণহত্যাকারীদের বিচার, গণহত্যাকারী এবং 16 বছর ধরে গুম খুন হত্যা হামলা টাকা লুণ্ঠনকারীদের গ্রেপ্তার, এই বিষয়ের যে অগ্রগতি জাতি প্রত্যাশা করেছিল, এমনকি এই গণহত্যার সময় গণহত্যার পক্ষে সংগ্রাম করতে গিয়ে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের যে দাবি, তাদের চিকিৎসা এবং খুনিদের বিচার, এই সব বিষয়ে অগ্রগতি খুব সামান্য। বিশেষ করে আওয়ামী লীগের যেসব খুনি লুটপাটকারী যেসব নেতারা দম্ভ করছিলেন এবং প্রকাশ্যে হত্যার হুকুম দেওয়া বা হত্যা সংশ্লিষ্ট কাজে অংশ নেওয়া, তাদেরকে পর্যন্ত গ্রেফতার হতে আমরা দেখছি না। এমনকি যারা গ্রেফতার হয়েছে সেই মামলাগুলো এত দুর্বলভাবে সাজানো হয়েছে এবং ঢালাও মামলা দেয়া হয়েছে, সেটার তদন্ত প্রক্রিয়া এমনভাবে এগোচ্ছে যে তারা ঢালাওভাবেই আবার জামিন পেয়ে যাচ্ছে। ইতিমধ্যেই কিছুদিন আগে দেখলাম 600-র মতো নেতাকর্মী জামিন নিয়েছে আদালত থেকে। এখনো রক্তের দাগ শুকায়নি, তাহলে তারা জামিন পাচ্ছে। তাহলে কি মামলা হলো, কি তদন্ত হলো, কিসের ভিত্তিতে তারা গ্রেপ্তার হয়, কিসের ভিত্তিতে আগাম জামিন পায় কিংবা ধরা পড়ার পরে জামিন পায়? এর মধ্যে দেশের অর্থনৈতিক অবস্থা খুব বাজে পর্যায়ে গেছে। সামনে রোজা, এই মুহূর্তে ভবিষ্যতে দ্রব্যমূল্য কোন পর্যায়ে যাবে, মানুষের স্বস্তি এবং শান্তি কোন পর্যায়ে আসবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথাও, এগুলো নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়েছে। সংস্কারের নামে সময়ক্ষেপণ করে মনোযোগ ওই দিকে দেওয়া হয়েছে, বেসিক কাজকে ক্ষুণ্ণ করা হয়েছে এবং তার প্রেক্ষিতে সুযোগ নেওয়া শুরু করেছে আবার পতিত ফ্যাসিবাদ গণহত্যাকারীরা। এই যে গতকাল যে ঘটনা ঘটল, শেখ হাসিনা বাংলাদেশে গণহত্যাকারী খুনি, আদালতের বিচারে কি হবে সেটা পরে বোঝা যাবে, কিন্তু আদালতের বিচার পর্যন্ত অপেক্ষা করবার প্রয়োজন নাই। এদেশের জন আদালতের রায়ে, এদেশের জনগণের বিবেক, জনগণের যে আদালত, সেখানে ইতিমধ্যে রায় প্রতিষ্ঠিত হয়ে গেছে যে শেখ হাসিনা গণহত্যাকারী এবং খুনি এবং পলাতক। সেইখানে পার্শ্ববর্তী একটা দেশ যারা বাংলাদেশে শেখ হাসিনাকে 16 বছর ধরে বৃত্তের মতো ব্যবহার করেছে, তাদের স্বার্থ উদ্ধার করবার জন্য পালিয়ে যাওয়ার পরেও সেই ভারত তাদের স্বার্থেই শেখ হাসিনাকে দিয়ে সুযোগ করে দিচ্ছে নানান রকম উস্কানিমূলক বক্তব্য দেওয়ার। এই ভদ্র মহিলার আগে তার বক্তব্য শুনে শুনে এত বিরক্ত হতাম যে এক পর্যায়ে তার কথা শোনা প্রায় ছেড়েই দিয়েছিলাম, জানি উনি কি বলবেন এবং ওনার প্রেস কনফারেন্সে ওনার অনুগত সাংবাদিকরা কি প্রশ্ন করবেন এবং কি জবাব দেবেন, এগুলা বলার আগে আমরা বলে দিতে পারতাম যে আজকের বক্তব্য নিয়ে এসব বলবেন। 6 মাস পরে এসে শেখ হাসিনার এই উস্কানিমূলক বক্তব্যের পেছনে কোনো ষড়যন্ত্র দেখেন কিনা? ঠিক 6 মাস পরে এসে কালকে উনি যে বক্তব্য দিয়েছেন, ঠিক আগের ধারাবাহিকতায় সে একই রকম উদ্ধত্ত, একই রকমের সেই খুনি মানসিকতা নিয়ে করেছেন এবং একই রকমের প্রতিশোধ পরায়ণ হয়ে তিনি যে গণ অভ্যুত্থানের যে শক্তি, শহীদ, আহত, তাদেরকে যেভাবে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সে মাস্টারমাইন্ড দিয়ে খুব পরিকল্পিতভাবে ক্ষমতা দখল করবার জন্য ক্ষমতার লোভে এ খুন করেছে, সুতরাং তিনি এসে বিচার করবেন। তার এই বক্তব্য আহত করেছে মানুষকে এবং তার ফলে কালকে 32 নম্বর আগে ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, তারপরও 6 মাস ধরে কেউ ওখানে আর যায়নি। যেভাবেই দেখেন ওইটা একটা আমাদের ইতিহাসের অংশ ছিল, সেটা কালকে গুড়িয়ে দিয়েছে। এটা শেখ হাসিনা তাদের উপর, তার বাবার নামকে শেখ হাসিনা ডুবিয়েছে 16 বছর ফ্যাসিবাদী কায়দায় শাসন চালিয়ে। এখন বাবার শেষ চিহ্নটাকে নিশ্চিহ্ন করবার জন্য শেখ হাসিনাই আবার সেই ব্যবস্থায় হাঁটলেন। তিনি পালিয়েছেন, তার নেতারা পালিয়েছে, আত্মগোপনে আছে, কিন্তু তাদের যেসব নেতাকর্মী এখনো বাংলাদেশে আছে তাদেরকে আবারও ভালনারেবল করে তুলছে শেখ হাসিনা। এবং আওয়ামী লীগের উচিত তাদের স্বার্থে ভবিষ্যতে যদি রাজনীতি করতে চায়, আদালত কর্তৃক বা কোনোভাবে যদি এই দলটি নিষিদ্ধ না হয় এবং রাজনীতি করবার সুযোগ পায়, তাহলে এই দলটি তাদের রাজনীতির স্বার্থে, তাদের ভবিষ্যতের স্বার্থে উচিত শেখ হাসিনাকে বয়কট করা। না হলে এইরকম বাজে কথা বলা একজন এইরকম গণহত্যাকারী খুনি তিনি বলবেন আর বাংলাদেশে তার কর্মীদেরকে এবং তাদের সম্পদ ভালনারেবল হবে, উস্কানি দিয়ে মব তৈরি হবে, এই কাজটা শেখ হাসিনা করছেন। এবং এর পিছনে ষড়যন্ত্র থাকা অস্বাভাবিক নয়। এই জন্য দেশ খানিকটা স্থিতিশীলতার দিকে আসছে। ভবিষ্যতে
রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে, সরকার বলছে কিছু সংস্কার করবে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে হয় এবছরের ডিসেম্বরের মধ্যে বা জানুয়ারির মধ্যে অথবা আগামী জুনের মধ্যে তারা একটা নির্বাচনের ব্যবস্থা নিবে। সেই আলোচনা ২৬ সালের জুনের মধ্যে সেই আলোচনা যখন এগিয়ে যাচ্ছে, সেই সময় শেখ হাসিনা ভারতে বসে এইরকমভাবে বক্তব্য দেওয়া, বক্তব্যের পরে নানান মহল থেকে এইরকম বুলডোজার মিছিল নিয়েই আক্রমণের ঘোষণা দেওয়া এবং এইভাবে নির্বিঘ্নে বিভিন্ন জায়গায় এরকম আক্রমণ করতে পারা, এই ক্ষেত্রে কোনো হিডেন এজেন্ডা আছে কিনা, ইন্ডিয়ার এজেন্ডা আছে কিনা, এবং ইন্ডিয়ার এজেন্ডা মোতাবেক শেখ হাসিনা না হলে এই বক্তব্য তো দিত না। সেই অনুসারে বাংলাদেশের যে রিয়াকশন, দেশকে আইন শৃঙ্খলা রক্ষার মাধ্যমে আবার স্থিতিশীলতার দিকে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের দিকে এগিয়ে যাওয়া। জনাব এম এ আজিজ, আমরা যেমনটি দেখলাম শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য বনাম উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি, যেমনটার একটা সায়ন্ত সুস্পষ্টভাবে বলছিল। সপ্তাহে মোদির সাথে ট্রাম্পের বৈঠক আছে। নির্বাচন হওয়ার পরে, অর্থাৎ আমেরিকার নির্বাচন হওয়ার পরে ট্রাম্প জেতার পরে ধরে নিয়েছিল মোদি বন্ধু। আপনি দেখেন 10 তারিখে নূর হোসেন দিবসেও কিন্তু শেখ হাসিনা বলেছিল যে তোমরা ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করো। ছাত্র জনতা সবাই মিলে আপনারা এটা প্রতিহত করেছে। আমি এর আগেও বেশ কয়েকবার আমি বলেছি যে যেহেতু নির্বাচন সামনে মনে করা হচ্ছে, রাজনৈতিক দলগুলি, ছাত্ররা একে অপরের সমালোচনা কিছু কিছু করছিল। আমি কিন্তু বলেছিলাম যে ফেসিবাদের বিরুদ্ধে কিন্তু সবাই ঐক্যবদ্ধ আছে, কারণ ফেসিবাদ উকি ঝুঁকি মারলেই কিন্তু সবাই ঐক্যবদ্ধ হবে। এখন ধরেন শেখ হাসিনা ভারতে আছে, আপনি খেয়াল করেন পার্লামেন্টারি পার্টির সিদ্ধান্তে আপনার শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে। আমাদের দেশের সরকার কিন্তু তাকে অলরেডি ফেরত চেয়েছে, যেহেতু বন্দি বিনিময় চুক্তি আছে তার প্রেক্ষিতে ফেরত চেয়েছে, উত্তর দেয় নাই। পাসপোর্ট বাতিল করেছে, শেখ হাসিনার পাসপোর্ট কিন্তু তারা রিনিউ করেছে। কতটা উদ্ধত্ত! অর্থাৎ আমাদের সাথে ভারত সম্পর্ক রক্ষা করতে চায়, এটা আমার কাছে মনে হয় না। কারণ ভারত বেসামাল হয়ে গেছে। এই জন্যই সর্বশেষ শেখ হাসিনা কিন্তু ট্রানজিটের নামে কিন্তু করিডোর চুক্তি করেছিল। এই করিডোরটা কিন্তু আর পাওয়ার সম্ভাবনা নেই। তার 7 সেক্টরের জন্য করিডোরটা খুবই জরুরি ছিল। ভারতের ইন্ধন ছাড়া শেখ হাসিনা ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে কি না, আমি এটাই বলছি। এই জন্য আলাদাভাবে কিন্তু শেখ হাসিনা এবং ভারতকে আলাদাভাবে দেখার সুযোগ নাই। আমি এই জন্যই উদাহরণগুলি দিলাম যে ভারত যা কিছু করেছে, তার যে ধরেন প্রায় 30টার মতো চুক্তি সমঝোতা স্বাক্ষর করেছে ভারতের পক্ষে সবগুলি, এগুলো যদি তারা মনে করছে যে এই শেখ হাসিনা ছাড়া তাদের এই চুক্তিগুলি বাস্তবায়ন হবে না এবং তাদের বাংলাদেশকে অনুগত রাখতে পারবে না। আপনি দেখেন দক্ষিণ এশিয়া নয়, এশিয়ার ভিতরে কোনো দেশের সাথে ভারতের ভালো সম্পর্ক নাই। কারণ ছাত্র জীবনে স্লোগান দিয়েছি, ভারতীয় সম্প্রসারণবাদ ধ্বংস হোক নির্বাণ যাক। মালদ্বীপের মতো দেশের সাথেও সম্পর্ক ভালো রাখতে পারে নাই, কিন্তু ভিন্ন ভিন্ন ডিসিশন খুঁজে নিয়েছে। ধরেন চিকিৎসার জন্য ভারতে যেত, এখন যায় ব্যাংককে, থাইল্যান্ডে। আগে গার্মেন্টসের 80% তুলা কিন্তু ভারত থেকে আমদানি হতো, এটা অনেকেই আলোচনা আনে নাই। এখন কিন্তু সাউথ আফ্রিকার থেকে তুলা আসে, মালয়েশিয়ার ওয়ার হাউস করেছে, সব মালয়েশিয়ার থেকে নিয়ে আসে। ট্যুরিস্ট যায় না, ট্যুরিস্ট যায় থাইল্যান্ড, মালয়েশিয়া ইত্যাদি ইত্যাদি। সুতরাং এখন তো ওখানেই প্রতিবাদ উঠছে। তার ভিতরেও শেখ হাসিনাকে এই দেশে আবার নতুন করে ফেরানোর জন্য তার কোনো অন্ত নাই। এছাড়া সামনে এখন ধরেন যে সামনে একটা নির্বাচনের ঘনঘটা মনে হচ্ছে, তা এখন ধরেন আমার কাছে অনুমান যে আমি কিন্তু 2018 সালের নির্বাচনের আগে যুগান্তরে লিখেছিলাম যে ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ। আমার মনে হয় সেইটা আবার জেগে উঠেছে। এখন পাকিস্তানকে সক্রিয়, ভারত তো আছেই, চীনও কিন্তু আমাদের সাথে সম্পর্ক রাখছে। আমরা গতকালের ঘটনা যেমনটি দেখেছি যে আন্তর্জাতিক অনেক গণমাধ্যমেই কিন্তু উঠে এসেছে ভাঙচুরের ঘটনা। সেই জায়গা থেকে দেশকে অস্থিতিশীল করে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টাই কি করছে কিনা? এটা ভারত তো করছেই। যে এখন বললাম না, সামনের সপ্তাহে ট্রাম্পের সাথে তার সম্পর্ক আছে, সে বৈঠক হবে, সেখানে হয়তো উপস্থাপন তো বাংলাদেশ করবে যে বাংলাদেশের এই অবস্থা। কিন্তু আমি কিন্তু অন্যভাবে দেখি। দেখেন 6 মাস এই সরকার ক্ষমতায় আসে, রাষ্ট্র পরিচালনার কোনো একটা সেক্টর নিয়ন্ত্রণে আনতে পারে নাই। এখন যে এই ভাঙচুরটা হলো, এটা তো 6 মাস পরে এদেশের তো যদি আইনের শাসন, সুশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর
যদি স্ট্রিমলাইন করতে পারতো তাহলে তো এটা তাদের চেক দেওয়া উচিত ছিল। এই সরকারের ব্যর্থতা। সরকার উল্টা বলছে যে আপনার জনগণের রোষ, তাদের উস্কানির কারণে জনগণের রোষ দমানোর জন্য তো সরকার আছে, করে নাই কেন? আমি তো বলি যে সরকারের ভিতরেও সরকার আছে। কারণ এই যে বহির্বিশ্বের যেসব উস্কানি, আমার তো মনে হচ্ছে যে দেশটা অনেক আগে, ফখরুল ইসলাম আলমগীর বলেছিল প্রায় 3 মাস আগে যে আমরা বিরাজনীতিকরণ চাই না, আমরা -2 চাই না। সরকারের ভিতরে সরকার আছে, তারা এই চক্রান্তের সাথে ভারতের সাথে লিপ্ত আছে। এবং এই জন্য আমি বলবো, ধরেন এই যে ভাঙচুর হয়েছে, কি বিকল্প ছিল এর বাইরে বলেন? যদি ধরেন আওয়ামী লীগ তো আপনার ধরেন নেতারা চলে গেছে, কিন্তু জনাব এম এ আজিজ, আমরা দর্শক দেশ সম্প্রতিক রিপোর্টে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব এম এ আজিজ, যে ভূমিকা কি জানতে চান বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমদ, দেশ ভালো দিকে যাচ্ছে না শঙ্কা বিএনপি নেতাদের, কি বলবেন? না দেখেন, হিটলার তার যে পতন হয়, তার দল কি আছে? মুসলিনি পতন হয়, তার কি আছে? বিশ্বে যত ফ্যাসিস্ট